এই করাপশন আমাদের শিক্ষকরাও জড়িয়ে জড়িত আছে। আছে। হ্যাঁ, একটু হতাশ। আরো ভালো করলে মনে হয় ভালো হতো। আরেকটু ভালো করলে ভালো জি। হতো। কারণ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাউফলের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আমরা এবারও হাজির হয়েছি আমাদের চতুর্থ পর্ব নিয়ে। আমাদের এবারের পর্বে বিশেষ অতিথি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সুপন, সহকারী অধ্যাপক রসায়নবিদ্যা, বাউফল ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ ডিগ্রি কলেজ। আমরা এবারের পর্বে আলোচনা করব বাউফলের বর্তমান শিক্ষা পরিস্থিতি নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাউফলে সর্বপ্রথম আয়োজন করেছি সাপ্তাহিক টক শো নামের একটি অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই সাংবাদিক, রাজনীতিবিদ, স্কুল শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ আমাদের এখানে এসে তাদের মনের কথা বলতে পারে। আপনি একজন শিক্ষক হিসেবে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক ভালো অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই কারণে আমার এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে যেহেতু আপনি শিক্ষক, আমরা শিক্ষক বিষয় নিয়ে, ছাত্রছাত্রীর বিষয় নিয়ে কিছু আপনার কাছ থেকে জানবো। তো আমরা শুরুতেই জানতে চাই, বাউফল উপজেলাকে একটি শিক্ষিত উপজেলা বলা হয়, আগে বলা হতো। এখন এটা কতটুকু গৌরব অর্জন করতে পেরেছে বাউফল, আর আমরা বাউফলের যারা আছেন তারা কতটুকু ধরে রাখতে পেরেছেন স্যার? এটা খুব ভালো প্রশ্ন। আমাদের বাউফল শিক্ষিত জনপদ হিসাবে বহুকাল থেকেই পূর্ব পরিচিত। শিক্ষার মান তেমন উত্তরোত্তর উন্নয়ন না ঘটলেও একটু ডিক্রিজ হলো। শিক্ষার মানটা এখনো আগের মতোই মোটামুটি ধরে আছে। প্রতি বছর এই বাউফল থেকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভালো ভালো বিশ্ববিদ্যালয় এখনো ছেলেরা ভালো সাফল্যের স্বাক্ষর রাখছেন। ভালো রেজাল্ট করতেছে বাউফল এখনো। হয়তো আরেকটু পৃষ্ঠপোষকতা পেলে বাউফলের সন্তানেরা এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ভালো অবদান রাখবে বলে আমার বিশ্বাস। আগের তুলনায় কি একটু ভালো অবস্থান আছে, না একটু পিছিয়ে পড়েছি আমরা? কম্পারেটিভলি সমান সমানই। কারণ আগে দেখা গেছে মেডিকেল কলেজ কম ছিল, বিশ্ববিদ্যালয় কম ছিল। প্রতি বছর বাউফল থেকে ৫০০ জন ছেলে পান। আহ, শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো জায়গায় তারা ভালো অবস্থানে পৌঁছাতে পারতো। পৌঁছাতে পারতো। এখনো প্রতি বছর দেখা গেছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো স্কুল পর্যায়ের বিভিন্ন স্টুডেন্টরা কলেজ লেভেলে শহরে পড়ার কারণে আমরা দেখতে পাই না, কিন্তু পরিসংখ্যানে দেখতেছি প্রতি বছর এখনো ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে আহ, অধ্যয়নের সুযোগ পাচ্ছে। তা এটা ধরে রাখার জন্য আমাদের ভবিষ্যতে আসলে কি করা উচিত, এই মানটা ধরে রাখার জন্য? আমার ব্যক্তিগত অভিমত, আহ, বাউফলের আহ, শিক্ষা লেভেলে যেভাবে আন্তরিকতার পরিচয়, প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে উচ্চশিক্ষিত লোকরা, প্রশিক্ষণরত শিক্ষকরা শিক্ষাদান করতেছে, সেই মানটা আমরা স্কুল লেভেলে একটু কম ধরে রাখতে পারতেছি। স্কুল লেভেলের যতটুকু পারতেছে কলেজ লেভেলে আমাদের মানটা আরো ডিক্রিজ হচ্ছে, আরো কম ধরে রাখতে পারতেছি। কলেজ লেভেল নিয়ে আমি নিজেও কলেজের শিক্ষক, কিন্তু কলেজ লেভেল নিয়ে আমি একটু হতাশ। একটু হতাশ। আরো ভালো করলে মনে হয় ভালো হতো। একটু ভালো করলে ভালো জি। হতো। কারণ এক একটা কলেজে দেখা গেছে আহ, বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থী ভালো করার জন্য ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি ৪টা সাবজেক্টেই ভালো শিক্ষকের দরকার। সে ২ জন শিক্ষক হয়তো ভালো করতেছে এক একটা প্রতিষ্ঠান, বা ৩ জন একটা না একটা সাবজেক্টের ঘাটতি থেকেই যাচ্ছে। ঠিকই যাচ্ছে। এটা পূরণ করার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। আরেকটু এখন এনটিএসসির মাধ্যমে অনেক ভালো ভালো শিক্ষক আসছে। আমি বিশ্বাস করি ভবিষ্যৎ আরো ভালো করবে। অদূর ভবিষ্যতেই এর সমস্যা থেকে উত্তীর্ণ হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আরেকটি মারাত্মক অভিযোগ আছে শিক্ষাগত নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে। শিক্ষাগত যোগ্যতা না থাকার পরেও কিছু শিক্ষক টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছে, মানে নিয়োগ পাচ্ছে তারা। আসলে এই শিক্ষক যদি একজন প্রতিষ্ঠানে থাকে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, আসলে ছাত্রছাত্রীরা কতটুকু বিপদে আছে আর কি। এই কথা একটু আগে আমি বললাম যে আমাদের কিছু ঘাটতি আছে। এই ঘাটতিটার কারণই ছিল রাজনৈতিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু নিয়োগ আগে নিয়োগ বাণিজ্য হচ্ছিল। এখন এটা থেকে আমরা কাটিয়ে ওঠার যথেষ্ট সুযোগ আসছে। এখন এনটিআরসি এর মাধ্যমে ভালো ভালো শিক্ষক আসতেছে। এই সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। আর আগে প্রতিষ্ঠান প্রদান, সহকারী প্রতিষ্ঠান প্রদান ও রাজনৈতিক নিয়োগ ছিল, সেটাও এই সরকার এসে
আহ, সেই সমস্যা থেকেও কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে। হয়তো এনটিএসসির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রতিষ্ঠান প্রদান নিয়োগ হলে আমাদের আর অযোগ্য লোকের আসার কোনো সুযোগ থাকবে না আহ, বলে আমার বিশ্বাস। জি। আরেকটি বিষয় হলো যে অভিযোগ আছে অনেক শিক্ষকে মূল ক্লাসে ঠিকমতো সিলেবাস শেষ করেন না, বিস্তারিত বোঝেনও না ছাত্রছাত্রীরা, সেজন্য তারা প্রাইভেটে বা ব্যাচে ভর্তি হতে বাধ্য হয়। আসলে এটা কিভাবে দেখছেন স্যার? এটা একটা জাতীয় সমস্যা, এটা শুধু বাউফলের না। আহ, আমাদের কারিকুলামটা এমন ভাবে সেট করা হয়েছে, এই কারিকুলাম তো আর আমরা মফস্বলের শিক্ষকরা পরিবর্তন করতে পারবো না, আমরা দাবি রাখতে পারবো। হুম। আহ, যে কারিকুলামটা যথেষ্ট এক্সাম্পল সহকারে যদি আমার কোনো টপিকস থাকে, তাইলে আমার স্টুডেন্টের মনে হয় ক্লাসে যদি স্যাররা কখনো কমও পড়ায়, তাহলেও সে বাসায় গিয়ে নিজে দেখলে এক্সাম্পল এবং যথেষ্ট পরিমাণে যদি একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া থাকে, এক্সপ্লানেশন করা থাকে, তাহলে শিক্ষার্থী নিজে নিজেও পড়লেও মোটামুটি ই করতে পারবে, আয়ত্ত করতে পারবে। কিন্তু প্রাইভেট নির্ভর করতে হবে না। আর কোর্সটা যদি একটু কম হয়, আমাদের কিছু কিছু কারিকুলামের কিছু কিছু সাবজেক্টে দেখা গেছে এত পড়ার ব্যাপ্তি বেশি, যেটা আমার মনে হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে না হলেও চলবে। যদি যেমন আমি একটা এক্সাম্পল দিই, আহ, আমাদের রসায়ন আছে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, ফেনল প্রস্তুতি, অ্যাসপিরিন প্রস্তুতি। আমার ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাসপিরিন প্রস্তুতি দেখানোর কোনো সুযোগ নাই। আমাদের এখানে নাই। নাই। তাহলে এই পড়াটা আমি ছেলেপানের ঘাড়ে কেন চাপাই দিচ্ছি? যদি আমি এইটা ছেলেপানের ঘাড় থেকে মুক্ত করে দিতে পারি, যে অ্যাসপিরিনের ব্যবহার করব, তাহলে ওর পড়াটা সহজ হবে, সহজভাবে নিতে পারলো, সহজভাবে নিতে পারবে, কারো কাছে প্রাইভেট পড়ার দরকার হবে দরকার না। হলো না। আর প্রাইভেট থাকার এটা সুযোগটা নেয় কেন? আমরা যুগের পর যুগ দেখতেছি যারা একটু প্রাইভেটের সুযোগ নেয়, যারা একটু এক্সট্রা পড়ার সুযোগ নেয়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। যে আমাদের যত ডাক্তার ইঞ্জিনিয়ার দেখতেছে, এরা এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে প্রাইভেট পড়িনি, সবাই পড়ে গেছে। পড়ছে। এই যে একটা অপকালচার, অপকৃষ্টি আর সংস্কৃতি থেকে বেরিয়ে আসা আহ, একদিনের ব্যাপার না, সময় লাগবে, এগুলো আস্তে আস্তে বের হতে হবে। সময় তবে লাগবে। চেষ্টা সবার থাকা আর দরকার। শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের নজরদারি করা উচিত, যেন ওভার মার্কিং বা আন্ডার মার্কিং না হয়। ছেলেপান যদি যথাযথ মার্ক পায়, তাহলে আর কারো কাছে বাধ্যবাধক প্রাইভেট পাবে না। পারবে না, রাইট। আর ন্যূনতম প্রাইভেটের কাছে থেকে কিছুটা বেরিয়ে আসার সুযোগ পাবে জি। বলে আমার। আরো একটি অভিযোগ আছে শিক্ষকের বিরুদ্ধে। তারা বিভিন্ন ক্লাসরুমে ক্লাস শুরু হওয়ার আগে আসলে সেখানে সে কোচিং করায় স্কুলের রুমের ভিতরে। বাউফলেই আছে, আমরা দেখেছি, আমাদের কাছে এমন অভিযোগ আছে। অনেক শিক্ষক আছে ক্লাস 10টায় শুরু হবে, 7টায় ছাত্রছাত্রীকে আসতে বলে ক্লাসরুমের ভিতরে আসলে প্রাইভেট। আসলে এটা কি বৈধতা আছে নাকি? এটা আইনত বিধিনিষেধ আছে, নিষেধ আছে। তারপর আমাদের উচিত না প্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা বা ব্যক্তিগত কাজে আমাদের প্রতিষ্ঠান ব্যবহার থেকে সরে আসা উচিত। সকল শিক্ষকের, আদর্শ শিক্ষক হলে আমাদের এগুলো থেকে অন্তপক্ষে নিজেকে রিলিজ দেওয়া উচিত, যে আমি এই কাজটা করব না। এটা যদি আত্মসচেতন হয় শিক্ষকরা, তাইলেই সম্ভব। আহ, এখন সে নিজের স্বার্থে যদি তার প্রতিষ্ঠান ব্যবহার করে, এটা প্রতিষ্ঠান প্রধান নজরদারি করবেন, গভর্নিং বডি আছে, তারপর ম্যানেজিং কমিটি আছে স্কুল পর্যায়ে, এদের উচিত এটা ভালোভাবে টেক কেয়ার করা। জি, আরো আছে, মানে অভিযোগ বলতে গেলে তো স্যার অনেক অভিযোগ বলা যায়, কিছু পয়েন্ট ধরে বলি। স্কুলে গাইডের দরকার, বইয়ের দরকার, কিন্তু শিক্ষক নির্দিষ্ট লাইব্রেরি দেখিয়ে দিচ্ছে যে ওইখান থেকে তোমার এটা কিনতে হবে, তো অন্য জায়গাতে কেনার সুযোগ নাই সেক্ষেত্রে। আমার মনে হয় ওই যে আমি প্রথম দিকে একটা কথা বলছি, যে বইয়ের প্রত্যেকটা টপিক্সে যদি যথেষ্ট এক্সাম্পল থাকে, সেখানে যদি প্রশ্নর ধরন দেওয়া থাকে, ক্যাটাগরি দেওয়া থাকে, কি টাইপের প্রশ্ন হতে পারে, কতটুকু পড়লে কি আসতে পারে, এর থেকে আমার কি জানার আছে, এর মরাল লেসনটা কি, বা আমি এর থেকে কি নিচ্ছি, এটা টোটালটা যদি ডিসক্রাইব করা থাকে বইয়ে, মূল বইয়ে, তাহলে তো আমার গাইড পড়ার প্রয়োজন হয় না। না। আমাদের বইগুলা এনসিটিভি এমন ভাবে প্রণয়ন করছে যাতে প্রায় টপিক্সে অস্পষ্ট, যার ফলে এই গাইড কোম্পানিগুলো, অর্থাৎ বিভিন্ন প্রকাশনী এই ব্যবসার সুযোগ নিচ্ছে নিচ্ছে। এবং এই করাপশন আমাদের শিক্ষকরাও জড়িত জড়িত আছে। আছে। এই জড়ানোর সুযোগ থাকতো না, শিক্ষকরাও জড়াইতো না, আর প্রকাশনীও গাইড বের করার সুযোগ পেত না। প্রয়োজন হইতো না, যদি আমার কারিকুলামটা বা বইটা সুন্দরভাবে কি করা থাকতো, সাজানো থাকতো আর অর্গানাইজড কি। করা জি, জি, থাকতো, জি, জি, তাহলে জি। আর আমার এই গাইডের প্রয়োজন হতো না। হতো না।
যে শিক্ষক নিয়ে কথা বলছি, এবার একটু ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের নিয়ে কথা বলি। বর্তমান যুগে স্মার্টফোনের ব্যবহার অতিরিক্ত। অনেক ছাত্রছাত্রী আছে এই গেমিং এ আসক্ত, অনলাইন জুয়ায়ও আসক্ত। সেই জায়গা থেকে স্যার বের হয়ে আসাটা কিভাবে? অভিভাবকদের কি ভাবা উচিত? কি চিন্তা করা উচিত? আমাদের স্মার্টফোনের প্রয়োজনীয়তাও আছে, ক্ষতিকর দিকও আছে। জি, আমাদের শিশুরা তো এই ক্ষতিকর দিক সম্পর্কে সুদূর প্রসারী কুফল সম্পর্কে কোনো ধারণা নাই। নাই। ওরা যেটায় মজা পাবে সেটাই করতে দেবে। ওরা তো গেম খেলতে চাইবেই। আমাদের অভিভাবকদের উচিত আমার সন্তান স্মার্টফোন দ্বারা কি করে এটা সচা সদা বা সর্বদা হুম, নজরদারিতে রাখা। শিশু কখনই বা শিক্ষার্থীকে কখনই একা রুমে থাকতে নাই। তাকে প্রতিটা মুহূর্ত 24 আওয়ার্স প্রত্যেকটা অভিভাবকের উচিত আমার সন্তান কোথায় যায়, কি করে, কোন রুমে বইসা সে কি করতেছে। সে আ মোবাইলে আ স্মার্টফোনে তার ক্লাস দেখবে, তার পড়া দেখবে। এইটা এখন আধুনিক যুগের এর না ওটা থেকে দেখতেই পারে কিন্তু নজরদারিতে রাখা উচিত যে নজরদারিতে রাখা উচিত অভিভাবকের। যেন সে কিছু গেম আছে শিক্ষণীয় গেম, সেই গেমগুলোই করুক। কোন গেম খেলতেছে, কি করতেছে, প্রত্যেকটা বিষয়ে যদি অভিভাবক নজর দেখে এখন বলতে পারেন অশিক্ষিত অভিভাবক কেমনে খেয়াল করে? আমি যতটুকু মনে করি আ শিক্ষিত আর অশিক্ষিত হওয়ার দরকার নেই। জি, ছেলেটা কি করতেছে নজর এইটুক রাখলেই হবে। নজরদারি হ্যাঁ, প্রত্যেকটা সচেতন অভিভাবকের রাখা উচিত। থাকা উচিত। তাইলে আর এই যে তাহলে খারাপ দিকে যাওয়ার কোনো খারাপ দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে সুযোগ না। নাই। জি। বাউফল উপজেলায় শতভাগ শিক্ষিত এবং একটি আদর্শ আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং প্রশাসন তরুণ সমাজকে নিয়ে আপনার ব্যক্তিগত স্বপ্ন বা আশা কি আছে? শুকর আলহামদুলিল্লাহ এটা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। এটা আমি তো সামগ্রিক কথা বলতে পারবো না। আমি ব্যক্তিগত অভিমত দিই। জি, আমাদের এটা সম্মিলিত প্রচেষ্টা। একার পক্ষে সামাজিক অবস্থান পরিবর্তন করা যাবে না। শিক্ষার মান চেঞ্জ করা যাবে না। শিক শিক্ষককে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পাঠদান করতে হবে। শিক্ষার্থীকে আ পাঠ নেওয়ার মতো মন মানসিকতা নিয়ে নিয়মিত প্রতিষ্ঠানে যেতে হবে। ইদানিং যেটা খেয়াল করা যাচ্ছে যে, প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি শুধু বাউফলে না, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজেও দেখছি। পটুয়াখালী আ বরিশাল গভর্নমেন্ট কলেজগুলোতেও আমি ভালো কলেজগুলোতে যখন গেলাম দেখলাম যে শিক্ষার্থীর উপস্থিতি কম। এই শিক্ষার্থীর উপস্থিতি আ হওয়া উচিত। অর্থাৎ ক্লাসরুমে শিক্ষার্থী ক্লাসরুমমুখী হোক, শিক্ষক টিচিংমুখী হোক এবং আ অভিভাবকরাও সবসময় থাকুক যে আমার সন্তানটা পড়ুক, প্রতিষ্ঠানে যাক। শুধু বই পুস্তক পড়লেই শিক্ষিত হওয়া যায় না। রাইট। একাডেমিক শিক্ষা ব্যবস্থাটা হলো এরকম যে সে সামাজিকতা শিখবে, অন্য বিভিন্ন স্তরের ছেলেপানের সাথে নিশ্চয়ই। মেশাটা শিখবে, আ খেলাধুলা করবে। হাঁটা চলা শিখবে, অর্থাৎ কথা বলা শিখবে, শালীনতা শিখবে। আমাদের একটা অপকালচার ইদানিং এই অল্প কিছুদিন হলো রিসেন্টলি আমরা খেয়াল করতেছি। আ শিক্ষার্থীদের বা অল্প বয়সী টিনেজারদেরকে তাদের ভাষার শালীনতা একেবারেই নিম্ন পর্যায়ে চলে গেছে। আর সুশীল সমাজ এক্সপেক্ট করে না। আমরা সবাই আশা করি আ শিক্ষার্থীদের আচার-আচরণ, ভাষাগত পরিবর্তন আ সম্মিলিতভাবে সবার আশা করা উচিত। সম্মিলিতভাবে উদ্যত করা যে আমার সন্তানকে আমি বলব, "বাবা তুমি ভালো ভাষা ব্যবহার করো। সুন্দর সাবলীল ভাষা ব্যবহার ব্যবহার করো। করা। অশালীন ভাষাগুলো এড়িয়ে চলো। এড়িয়ে চলা। মুরুব্বিদের সম্মান করো।" আ কিন্তু এটা শুধু বাবা-মা বললে হবে না, শিক্ষকদেরও বলতে হবে, বাবা-মাদেরকেও বললে হবে। সমাজের সবাইর অন্ততপক্ষে উচিত যে একটা টিনেজার যখন খারাপ ভাষা ইউজ করে তাকে নিষেধ করা। আ রাইট। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমার কাছে খুব লজ্জা লাগে উচ্চশিক্ষিতরাও অশালীন ভাষা ব্যবহার করে। কথা বলে। এই অশালীন ভাষা দূর করে তারা সমাজের শিক্ষার মান ধরে রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করি। জি। সব শিক্ষা আসলে বই থেকে পাওয়া যায় না। কিছু বেসিক আউট নলেজ ও সব শিক্ষার্থী এবং অভিভাবকদের থাকা উচিত। জি স্যার, আপনি আ কত বছর মানে শিক্ষাগত পেশায় আছেন? শিক্ষকতার পেশায় আজকে আমি ২৬ বছর। ২৬ বছর ধরে। হ্যাঁ, ২০০০ সালে আমি ১ম এই কলেজ প্রতিষ্ঠার ১ বছর পরেই ২ বছর পরেই আমি ২০০০ সালে যখন মাস্টার্স কমপ্লিট করলাম, তখন থেকেই আমি এই কলেজে এসে শিক্ষকতা শুরু করি। শিক্ষকতার পাশাপাশি কোনো পেশায় আছেন জড়িত নাকি শুধু শিক্ষকতা? শুধু শিক্ষকতা এমনিতে পেশা না, আমার শখ আছে। আমি বাগান করি, আমার কৃষিকাজ আছে, আ কৃষি খামার আছে। আর যখন আমি অবসর পাই তখন আমার
এই কৃষি খামারে গিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে। আমি এমনিতে আমার পেশাও না, এটা মানে আমার আমার হবি বা শখ। ইচ্ছা থেকে করতেছেন, তাই হ্যাঁ। না? জি স্যার, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। যেতটুকু পারছি আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের যদি কিছু বলেন। ধন্যবাদ। সকল দর্শকের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনার সন্তানের প্রতি সর্বদা সুনজর রাখবেন। সন্তান কখন স্কুলে যায়, প্রতিদিন স্কুলে যায় কিনা, প্রতিদিন পড়াশোনার টেবিলে বসে কিনা, এবং সন্ধ্যায় সে বাড়িতে ফিরে কিনা। আর একটা জোরালো রিকোয়েস্ট থাকবে, সন্ধ্যার পরে কোথাও পড়তে পাঠাবেন না। সন্তান সন্ধ্যার পরে আপনার বাসায় রাখুন, আপনার নিজের কাছে রাখুন, সযত্নে রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে। জি স্যার, আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সামান্য একটু ছোট্ট উপহার আপনার জন্য। দর্শক, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা নিয়মিত আয়োজন করে থাকি সাপ্তাহিক বাউফল টক শো। আপনাদের ভালোবাসা আমরা এ পর্যন্ত আসতে পেরেছি, আমরা ভবিষ্যতে আরো দূর যেতে চাই, আপনাদের সাথে নিয়ে যেতে চাই। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের কথাও আমরা প্রচার করতে চাই, আমাদের অনুষ্ঠানে আসতে পারেন, আপনিও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।